মাদ্রাসার সন্তানেরা বুক ফুলিয়ে এই দাবি করতে পারি, কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল হাফেজ তৈরির জন্য। আমরা এমন হাফেজ তৈরি করেছি, বহির্বিশ্ব থেকে হাফেজ তৈরির জন্য কাউকে আনবে তা দূরে থাক, বরং আমাদের বাংলাদেশে এমন হাফেজ তৈরি হয়েছে যারা বিশ্বের বুকে 1 নম্বরের মুকুট বারবার পরিধান করেছে। শুধু তাই নয়, আমি কসম করে বলতে পারি, বাংলাদেশে কওমি মাদ্রাসা যে ফকিহ মুফতি তৈরির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, বাংলাদেশে এমন কোন মাসআলার সমাধানের জন্য আল্লাহর কসম আমাদের পাকিস্তান যেতে হবে না, আমাদের সৌদি আরব যেতে হবে না, আমাদের মিশর যেতে হবে না। আমাদের বাংলাদেশে বিশেষজ্ঞ মুফতি একজন নয়, হাজার তৈরি হয়েছে যারা এই সমাধান অবশ্যই সঠিকভাবে দিতে পারে। কিন্তু কলেজ ইউনিভার্সিটি তাদের প্রয়োজন পূরণের জন্য এখনো আমেরিকার দিকে তাকিয়ে থাকে, এখন থাইল্যান্ডের দিকে তাকিয়ে থাকে, তারা সিঙ্গাপুরের দিকে তাকিয়ে থাকে। আমাদের বাংলাদেশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারা যেই জন্য প্রতিষ্ঠিত হয়েছে, তারা একটাও সফলতার কোনো প্রকার প্রমাণ দিতে পারেনি। বাংলাদেশে যতগুলো কলেজ ইউনিভার্সিটি আছে, তারা বাংলাদেশের শিক্ষা খাতে এমন অবদান রাখতে পারে নাই যে ডাক্তারির কোনো প্রয়োজন হলে বাংলাদেশের কোনো ডাক্তার একথা বলতে পারে না যে চিকিৎসা আমাদের বাংলাদেশি হবে, সিঙ্গাপুর যেতে হবে না, মাদ্রাজ যেতে হবে না, থাইল্যান্ড যেতে হবে না, বাংলাদেশেই সর্বপ্রকার চিকিৎসা হবে। বাংলাদেশের কোনো ডাক্তার এই দাবি করতে পারবে না, বাংলাদেশের কোনো ইঞ্জিনিয়ার এই দাবি করার দুঃসাহস দেখায় না। বাংলাদেশের যে কোনো অবকাঠামো তৈরি করার জন্য বাহিরের কোনো ইঞ্জিনিয়ারের প্রয়োজন নেই, বাহিরের কোনো বড় কোনো বিশেষজ্ঞের প্রয়োজন নেই। কিন্তু কওমি মাদ্রাসার সন্তানেরা বুক ফুলিয়ে এই দাবি করতে পারি, কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল হাফেজ তৈরির জন্য। আমরা এমন হাফেজ তৈরি করেছি, বহির্বিশ্ব থেকে হাফেজ তৈরির জন্য কাউকে আনবে তা দূরে থাক, বরং আমাদের বাংলাদেশে এমন হাফেজ তৈরি হয়েছে যারা বিশ্বের বুকে 1 নম্বরের মুকুট বারবার পরিধান করেছে। শুধু তাই নয়, আমি কসম করে বলতে পারি, বাংলাদেশে কওমি মাদ্রাসা যে ফকিহ মুফতি তৈরির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, বাংলাদেশে এমন কোন মাসআলার সমাধানের জন্য আল্লাহর কসম আমাদের পাকিস্তান যেতে হবে না, আমাদের সৌদি আরব যেতে হবে না, আমাদের মিশর যেতে হবে না। আমাদের বাংলাদেশে বিশেষজ্ঞ মুফতি একজন নয়, হাজার তৈরি হয়েছে যারা এই সমাধান অবশ্যই সঠিকভাবে দিতে পারে। কিন্তু কলেজ ইউনিভার্সিটি তাদের প্রয়োজন পূরণের জন্য এখনো আমেরিকার দিকে তাকিয়ে থাকে, এখন থাইল্যান্ডের দিকে তাকিয়ে থাকে, তারা সিঙ্গাপুরের দিকে তাকিয়ে থাকে। এর মানে কওমি মাদ্রাসা তার যেই লক্ষ্যে যেই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যে তারা শতভাগ সফল। শেষ করছি একটা প্রসঙ্গ দিয়ে। বারবার আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয় 1947 সালের ইতিহাসকে। আমার প্রশ্ন হলো, এখানে মিডিয়া আছে, এই দেশের 1971 সালের যে স্বাধীনতা অর্জন করেছি, 2024 সালে যে নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি, তার মূল ভিত উপস্থাপিত হয়েছিল 1947 সালে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের পাঠ্যপুস্তকগুলোতে 1947 সালের সেই ইতিহাসকে কেন লুকিয়ে রাখা হয়েছে, কেন চেপে রাখা হয়েছে? কারণ একটাই, 1947 সালের ইতিহাস যদি আজকে লেখা হতো, আমাদের সন্তানরা জানতো, তাহলে তারা জানতো এই উপমহাদেশের আলেম ওলামারা শুধু হাফেজ তৈরি করে নাই, এই আলেম ওলামারা শুধু বরং ফকিহ মুহাদ্দিস তৈরি করে নাই, বরং দেশ এবং স্বাধীনতার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অকুতোভয় মুজাহিদ তৈরি করেছে। পূর্ব পাকিস্তানে সর্বপ্রথম যিনি স্বাধীনতার 1947 সালে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন, তিনি কে ছিলেন? তিনি কোনো জেনারেল শিক্ষিত বড় রাজনীতিবিদ ছিলেন না, তিনি একজন আলেম ছিলেন, শব্বির আহমদ। তিনি ছিলেন জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলী। পশ্চিম পাকিস্তানে প্রথম পতাকা উত্তোলন করেছেন স্বাধীনতার, তিনি একজন আলেম ছিলেন, শব্বির আহমদ ওসমানী। কিন্তু সেই স্বাধীনতার ইতিহাসকে আজকে আমাদের সন্তানদেরকে জানাতে দেওয়া হয় না, বরং ভুলণ্ঠিত করে রাখা হয়, চাপিয়ে রাখা হয়। আজকের সমাবেশ থেকে আমরা পরিষ্কার দাবি করি, যদি 1971 সালের ইতিহাস লিখতে হয়, সন্তানদেরকে জানাতে হয় 24 সালের গণ অভ্যুত্থানের ইতিহাস যদি আমাদের সন্তানদের জানার অধিকার থাকে, তাহলে 1947 সালের স্বাধীনতার ইতিহাসও আমাদের সন্তানদেরকে জানাতে হবে।
এই আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।